৪৯ দিন পর কাল চালু হচ্ছে দূরপাল্লার বাস, চলবে লঞ্চ, ট্রেনও। নিতে হবে অর্ধেক যাত্রী, খাওয়া যাবে রেস্তোরাঁয় বসেও। ৩০ মে পর্যন্ত লকডাউন, করোনায় ২৮ জনের মৃত্যু। ৫ দিন পর কারামুক্ত সাংবাদিক রোজিনা ইসলাম, পাসপোর্ট জমার শর্তে জামিন। মামলা প্রত্যাহারের সময় এখনই নয়, মত ২ মন্ত্রীর। ভৌগোলিক কারণেই বারবার বাংলাদেশে আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগ, ইয়াস মোকাবেলায় প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর ভাঙা থেকে মাও পর্যন্ত রেল লাইনের কাজ, শেষ হয়েছে ৬৬ ভাগ। সেতু উদ্বোধনের দিন থেকেই রেল চলার প্রত্যাশা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ৪৯ দিন পর কাল থেকে চালু হচ্ছে দূরপাল্লার বাস, চলবে লঞ্চ, ট্রেনও। তবে নিতে হবে অর্ধেক যাত্রী। হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানেও বসে খাওয়া যাবে। এর বাইরের অন্যান্য বিধিনিষেধ বজায় রেখে আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, করোনা সংক্রমণের হার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। করোনা সংক্রমণ ও শনাক্তের হার বেড়ে যাওয়ায় গত মাসের শুরুর দিকে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা দেয় সরকার। বন্ধ করে দেওয়া হয় বাস, লঞ্চ ও ট্রেন সহ সব ধরনের গণপরিবহন। ১.৫ মাসেরও বেশি সময় ধরে চলা সরকারি বিধিনিষেধ বিভিন্ন সময় ক্ষেত্রবিশেষে শিথিল করা হয়। সবশেষ গত ৬ মে থেকে জেলার ভিতরে বাস চালু করা হলেও সব ধরনের দূরপাল্লার যোগাযোগ ছিল বন্ধ। ফলাফল, ঈদুল ফিতরে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই বাড়ি গিয়েছেন লাখ লাখ মানুষ। ঢাকায় ফেরার সময়ও একই ধরনের ভোগান্তি তাদের সঙ্গী। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা দূরপাল্লা যান খুলতে হলো। ৪৯ দিন পর সোমবার থেকে অর্ধেক আসন খালি রেখে সব গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। হোটেল, রেস্তোরাঁ খোলারও অনুমোদন মিলেছে, তবে সেখানে সর্বোচ্চ অর্ধেক গ্রাহক একসাথে বসতে পারবেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জারি করা হয়। আপাতত আমরা ১ সপ্তাহের জন্য এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। সবসময় পর্যবেক্ষণ করছি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। এদিকে সরকারি নির্দেশনা মেনে সোমবার সকাল থেকে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল শুরুর প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। হ্যান্ড স্যানিটাইজার যেন প্রত্যেক গাড়িতে থাকে এবং অর্ধেক আসন যেন যে কোনো অবস্থায় অর্ধেক আসন খালি রাখতে হবে। ২৮ জোড়া ট্রেন আমাদের চলবে। 50% টিকিট বিক্রি করবো আমরা। কাউন্টারে আমরা কোনো টিকিট রাখতেছি না, সবগুলোই অনলাইনে। অর্ধেক যাত্রী নিতে হবে এবং ভাড়াটা ওই বর্ধিত আকারেই নেওয়া হবে এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। গত বছর প্রথম দফার সাধারণ ছুটিতে দেশের টানা ৬৬ দিন সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ১.৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাল থেকে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছেন পরিবহন শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল নদীবন্দরে আছেন ফিরদাউস সোহাগ, ময়মনসিংহ বাস টার্মিনালে আছেন হারুনুর রশিদ ও চট্টগ্রাম রেল স্টেশনে আছেন কমল দে। প্রথমে যাচ্ছে সোহাগের কাছে। সোহাগ। ধন্যবাদ সাদি আপনাকে। ৪৮ দিন পর আগামীকালকে থেকে নৌযান চলাচলের অনুমতি মিলেছে এবং সে কারণে কিন্তু এখন প্রস্তুতি চলছে। আমি রয়েছি বরিশাল নদীবন্দরে, এখান থেকে আমরা একটু দেখাবার চেষ্টা করছি বরিশাল নদীবন্দরের যে পরিস্থিতি এখন রয়েছে সেটি হচ্ছে আগামীকালকে থেকে নৌযানগুলো যে চলাচল করবে সেজন্য কিন্তু এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে। আমরা যে লঞ্চটির সামনে রয়েছি হচ্ছে পারাবাত লঞ্চ। এই পারাবাত লঞ্চে দেখানো হচ্ছে যেটি যে আগামীকালকে চলার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। এরকমও কিন্তু এই ঘাটে রয়েছে সুন্দরবন ১০ লঞ্চ, মানামি লঞ্চ, সুরভি লঞ্চ। এরা কিন্তু প্রত্যেকটি লঞ্চে কিন্তু একই পরিস্থিতি চলছে। এবং আরেকটা জিনিস দেখেছি যে এই লকডাউনে যে ৪৮ দিন দীর্ঘ বন্ধ ছিল লঞ্চগুলো, এই সময়টাতে কিন্তু তারা একটি কাজ করেছে, সেটি হচ্ছে যে নৌযানগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে ধরনের এখানে ময়লা জমেছিল এবং দীর্ঘদিনের যে চেষ্টা করে তারা কিন্তু এগুলোকে সারাই করেছে, রং দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি কার্যক্রম করা হয়েছে। একটু জানিয়ে রাখি, গতকালকে নৌযান মালিক সমিতিতে ঢাকায় কেন্দ্রীয়ভাবে কিন্তু লঞ্চ মালিক সমিতির লোকজন বসেছিলেন এবং তারা কিন্তু সাংবাদিকদের জানিয়েছিলেন এই তথ্য যে আগামীকালকে থেকে লঞ্চ চলাচল যেন শুরু করা হয়, সেজন্য তারা অনুরোধ জানিয়েছেন এবং ৬টি দাবি করেছিলেন। সেই ৬টি দাবির কিন্তু একটি পূরণ হয়েছে এবং সেজন্য লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম সুন্দরবন লঞ্চের মালিক জনাব সাইদুর রহমান রিন্টুর সাথে। তিনি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যে ৬টি যে দাবি রয়েছে তার মধ্যে কিন্তু একটি পূরণ হয়েছে আর বাকি ৫টি রয়েছে। তারা আশা
করেছেন সেই বাকিগুলো দাবিগুলো যেন পূরণ করা হয়। একটু জানিয়ে রাখে সেই দাবির মধ্যে কিন্তু রয়েছে 6 মাসের জন্য বিভিন্ন ধরনের যে ট্যাক্স রয়েছে সেগুলো মওকুফ করা এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বরাবর যে তারা দাবি জানিয়েছিলেন সেগুলোকেই কিন্তু 20 কোটি টাকার যে প্রণোদনা চেয়েছেন সেগুলো যেন দেওয়া হয়। আরেকটু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আগামীকালকে যে লঞ্চ চলাচল শুরু করবে সেগুলো তার জন্য কিন্তু বরিশাল নদীবন্দর থেকে শুধু নয়, রাজধানীমুখী এবং বিভিন্ন যে লঞ্চগুলো চলাচল করবে প্রত্যেকটি লঞ্চে কিন্তু অর্ধেক যাত্রী নেওয়ার কথা বলা হয়েছে এবং অর্ধেক যাত্রী নেওয়ার কারণে কিন্তু বাড়তি অর্থাৎ 60% স্বাভাবিক সময় যে পরিমাণ টাকা নেওয়া হয় তার চেয়ে কিন্তু 60% টাকা নেওয়া হবে, এমনটি বিএডব্লিউটি কর্তৃপক্ষ জানিয়েছে। কিছুক্ষণ আগে বিএডব্লিউটি এর চেয়ারম্যানের সাথে কথা বলেছেন, তিনি এই তথ্যটি জানিয়েছেন। এই ছিল মোটামুটি বরিশাল থেকে আগামীকালকে থেকে যে লঞ্চ চলাচল শুরু হবে তার সর্বশেষ তথ্য। আমরা যাচ্ছি এখন ময়মনসিংহে, সেখান থেকে জানাবেন সহকর্মী হারুনা রশিদ। ধন্যবাদ সোহাগ। দূরপাল্লার যানবাহন চলাচলের ঘোষণা আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ নগরীতে যে কয়েকটি বাস স্ট্যান্ড আছে সবগুলো বাস স্ট্যান্ডই এখন কর্মচঞ্চলতায় সরব হয়ে উঠেছে। আমরা এখন আছি যে বাস স্ট্যান্ড, সেটি হচ্ছে মাসকান্দা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে মূলত ঢাকাগামী যে দূরপাল্লার গেটলক সার্ভিস সহ অন্যান্য যে যানবাহনগুলো ঢাকা চলাচল করে সেই বাসগুলো এখান থেকেই ছেড়ে যায় এবং এই ছেড়ে যাওয়ার কারণে যে আগামীকাল থেকে যে বাস চলাচল শুরু করবে তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখানকার যারা সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক এবং মালিক যারা আছেন তারা এই বিষয়টি নিচ্ছেন। আমরা এখানে এই বাস স্ট্যান্ডে এসে দেখছি যে একেবারেই কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে। অর্থাৎ যে দূরপাল্লার যে বাসগুলো দীর্ঘদিন যাবৎ চলাচল না করার কারণে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিয়েছে, সেই ত্রুটিগুলো তারা এখানে মেরামত করার চেষ্টা করছেন। ইঞ্জিনগুলো চেক করছেন যে এটি স্বাভাবিক আছে কিনা বা অন্যান্য কোনো ত্রুটি আছে কিনা, সেই বিষয়গুলো তারা স্বাভাবিক আছে কিনা সেইগুলো চেক করছেন। আমরা দেখেছি যে বাসের যারা চালক আছেন এবং সহকারী আছেন এবং যারা এখানকার বিভিন্ন পরিবহনের যারা ম্যানেজার আছেন তারা বিষয়টি তদারকি করছেন এবং তারা এখানে দেখছেন যে আসলে ঠিক কীভাবে তাদের আগামীকাল ভোর থেকে যে যানবাহন বাস চলাচল শুরু হবে সেইটি স্বাভাবিক করার জন্য কি করা যায় সেই কার্যক্রমগুলো এখান থেকে তারা নিচ্ছেন। এছাড়াও ময়মনসিংহের যে পাটগুদাম বাস স্ট্যান্ড আছে সেই পাটগুদাম বাস স্ট্যান্ডেরই একই অবস্থা। এখান থেকে সেই বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকায়, ঢাকায়, অন্যান্য জায়গায় যানবাহন চলাচল করে, বাস চলাচল করে। সেই বাস স্ট্যান্ডেরই খবর নিয়েছি আমরা, সেখানেও যে বাসগুলো আছে সেই বাসগুলো আগামীকালকে থেকে যে চলাচল করবে সেগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করছেন কোনো ত্রুটি আছে কিনা বা সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো তারা নিচ্ছেন। এখানে আমরা এনা পরিবহনের সামনে আছি। এনা পরিবহনের যে বাসগুলো আছে সেখানে সেই বাসগুলোর যে মোবিল পরিবর্তন থেকে শুরু করে অন্যান্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলো তাদের পরীক্ষা করা দরকার সেই পরীক্ষাগুলো তারা করছেন। আমি কথা বলেছিলাম এনা পরিবহনের যিনি ম্যানেজার রতন পণ্ডিতের সাথে, তিনি জানিয়েছেন যে এখান থেকে যে বাসগুলো ছেড়ে যায় সেই বাস সবগুলো বাসই তারা পরীক্ষা নিরীক্ষা করছেন কোনো ত্রুটি আছে কিনা এবং আগামীকাল ভোর 5টা থেকে তাদের সেই যে বাসগুলো আছে সেগুলো চলাচল করবে বলে আমরা জানতে পেরেছি। আর একটি বিষয় যদি বলে রাখি যে এই দূরপাল্লার বাস চলাচল শুরু হওয়ার পর থেকে আমরা চালক এবং পরিবহন শ্রমিক যারা আছে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা দীর্ঘদিন যাবৎ চাচ্ছিলেন যে এই বাসগুলো চলাচল শুরু হোক এবং তারা স্বাস্থ্যবিধি মেনে সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনা মেনেই তারা তাদের যানবাহনগুলো পরিচালনা করবেন বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাস চলাচলের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। ধন্যবাদ হারুন। রেলওয়ে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে দীর্ঘ প্রায় 1.5 মাস পর আগামীকাল থেকে 28 জোড়া ট্রেন চলাচল শুরু হচ্ছে। সকালে মূলত সুবর্ণ এক্সপ্রেস দিয়ে শুরু হবে এই ট্রেন চলাচল এবং বাকিগুলো কিন্তু পর্যায়ক্রমে চলবে। আর সেই হিসাবে কিন্তু যে 1.5 মাস ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল সে কারণে কিন্তু রেলের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন সেই প্রস্তুতি অর্থাৎ যে ট্রেনগুলো চলাচল যে শুরু করবে সেটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেলওয়ে স্টেশন এবং প্ল্যাটফর্মে তারা টহল দিয়ে যাচ্ছে এবং একই সাথে একদিন পর্যন্ত ট্রেনগুলো বসা ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এবং প্ল্যাটফর্মগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তবে কোনো টিকিট কিন্তু কাউন্টার থেকে বিক্রি হচ্ছে না, সব টিকিট বিক্রি হবে অনলাইনের মাধ্যমে, যে কারণে কিন্তু আমরা কোনো কাউন্টার খোলা দেখিনি। আগামীকালতে যারা অনলাইনে টিকিট নিয়ে আসবেন তারাই মূলত ট্রেন ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে যেটি বলা হয়েছে প্রতিটি অর্থাৎ 2টি সিট মিলে একজন করে যাত্রী উঠতে পারে। আপনারা জানেন যে গত প্রায় 1.5 মাস করোনা সংক্রমণ ঠেকানোর জন্য কিন্তু ট্রেন চলাচল আন্তনগর সব ট্রেন কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। মাঝে একদিন দুদিন কিছু মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল, কিন্তু এখন সেই ট্রেন নাই। এখন যেটি বলা হচ্ছে আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কালকে থেকে চলবে। আমি যদি বলি সকাল 7টায় সুবর্ণ এক্সপ্রেস রয়েছে, সকাল 7:20 রয়েছে মহানগর এবং 7:40 রয়েছে আরেকটি ট্রেন যাবে বিজয় এক্সপ্রেস অর্থাৎ ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস। অর্থাৎ আন্তনগর সব ট্রেন কিন্তু কালকে থেকে চলাচল শুরু হচ্ছে। তবে কমিউটার ট্রেনের ক্ষেত্রে তো চলাচল করবে না এমনটা আমরা জানতে পেরেছি। এখন কিন্তু চলছে প্রস্তুতি প্রক্রিয়া। সেই প্রস্তুতি প্রক্রিয়াটি বলি গত 1.5 মাস ধরে কিন্তু এই ট্রেনগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে। সে কারণে
কিন্তু এখন যাতে কোনো ময়লা না থাকে, আবর্জনা না থাকে, সেই ট্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, জীবাণুমুক্ত করা হচ্ছে, প্ল্যাটফর্মগুলো পরিষ্কার করা হচ্ছে, যেখানে যাত্রীরা অপেক্ষা করবেন সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করতে দেখেছি। কাউন্টারগুলিতে কিন্তু কোনো টিকিট বিক্রি হবে না, সব টিকিট বিক্রি হবে অনলাইনে। এই করোনা সংক্রমণ ঠেকানোর জন্য কিন্তু গত 1.5 মাস আগে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর মাঝে কিছুদিন তারা পার্সেল ট্রেন অর্থাৎ পণ্যবাহী ট্রেন চলাচল করেছিল পূর্বাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে 5 জোড়া ট্রেন চলাচল করছে। তবে এখন থেকে চলবে, অর্থাৎ যাত্রীবাহী ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য কিন্তু আমরা দেখেছি যে কাউন্টারের পাশে যে যাত্রীরা প্রবেশ করবে সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো বলা চলে আগামীকাল সকাল 7টা থেকে সুবর্ণ এক্সপ্রেসের মাধ্যমে দীর্ঘ 1.5 মাস বন্ধ থাকার পর 28 জোড়া ট্রেন চলাচল করবে পূর্ব এবং পশ্চিম জোনে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে, বিশেষ করে ট্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, প্ল্যাটফর্মগুলো পরিষ্কার করা হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল আগামীকাল যে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে যে ট্রেন চলাচল শুরু হচ্ছে এই করোনা সংক্রমণ কাটিয়ে তার সর্বশেষ। দূরপাল্লার পরিবহন চালুর বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কমল দে, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ এবং তার আগে ফিরদাউস সোহাগ যুক্ত ছিলেন বরিশাল থেকে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে 2 আসনে 1 যাত্রী বসবে, এজন্য গুনতে হবে অতিরিক্ত 60% বেশি ভাড়া। এদিকে অর্ধেক গ্রাহক বসানোর শর্তে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি পেয়ে খুশি রেস্তোরাঁ মালিকরা। স্বাস্থ্যবিধি মেনে এপ্রিলের শেষ দিকে দোকানপাট শপিং মল খোলার অনুমতি দেয়া হলেও করোনার সংক্রমণ রোধে বন্ধ রাখা হয় দূরপাল্লার বাস। এতে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে লাখ লাখ পরিবহন শ্রমিক। নিরুপায় শ্রমিকরা বাসের চাকা সচল রাখা এবং খাদ্য সহায়তা দেওয়ার দাবিতে ঈদের আগে আন্দোলনে নামেন। অবশেষে মিলল অনুমতি। 1.5 মাস যাবৎ গাড়িগুলো বন্ধ ছিল, আমরা সাধারণ শ্রমিক আমরা খুবই কষ্টতে ছিলাম। আমাদের তো গাড়ির উপর ছাড়া আর কোনো কামাই রোজগার নাই, তো আমাদের পরিবহন চললেই তো আমাদের কামাই হয়। স্বাস্থ্যবিধি মাইনে আমরা চালাবো গাড়ি। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে সড়ক পরিবহন মালিক সমিতি বলছে মাস্ক ছাড়া কোনো যাত্রী নেওয়া হবে না, আর 1 আসন খালি থাকায় অতিরিক্ত 60% বেশি ভাড়া দিতে হবে যাত্রীদের। সারা দেশের সকল মালিক সমিতিগুলোকে আমরা নির্দেশনা পাঠাচ্ছি কোনো অবস্থায় যেন পাশাপাশি যাত্রী বহন করা না হয় এবং মাস্ক ছাড়া যেন কোনো অবস্থায় গাড়িতে যাত্রী না নেওয়া হয়। লকডাউন থাকা অবস্থায় 60% ভাড়া বৃদ্ধি করে 2 সিটে 1 জন বসে যে নিয়ম ছিল সেটাই হবে, তার থেকে বৃদ্ধি পাবে না। এদিকে দ্বিতীয় দফায় লকডাউনে বন্ধ করে দেওয়া হয় হোটেল রেস্তোরাঁ। এতে বেকার হয়ে পড়েন হাজার হাজার হোটেল শ্রমিক। তবে অর্ধেক গ্রাহক বসিয়ে হোটেল রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়ায় খুশি মালিক ও শ্রমিকরা। করোনাকালীন এখন আমাদের বেতন আমাদের হাফ বেতন দেওয়া হচ্ছে আমাদেরকে। এখন যে জায়গায় স্টাফ 65 জন, ওই জায়গায় এখন স্টাফ আছে 20 জন। দোকানই তো চলে না, আবার বেতন দেবো কি? যদি এখন খোলা থাকে তাহলে কুরবানিতে বেতন বোনাস দুটোটাই দিব। কর্মচারী বেতন, স্টাফ ভাড়া এগুলো কোনোটাই আমরা দিতে পারতেছিলাম না। এখন যদি চালু হয়, স্বাস্থ্যবিধি মেনে যদি চলতে পারি আমরা, তাহলে আমাদের হয়তো ক্ষতিটা পূরণ হবে। এখন সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আমরা কিছুটা একটু আমাদের জন্য যে স্বস্তি হবে যে আমরা সবকিছুই দিতে পারবো। আন্তজেলা বাস ও হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় এ দুটি খাতে প্রায় 60 থেকে 70 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের কারামুক্তির খবর। 5 দিন পর কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সকাল 11টার পর তাকে জামিন দেন আদালত। আইনি প্রক্রিয়া শেষে বিকেল 4:30টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিন রাষ্ট্রপক্ষই রোজিনাকে জামিন দেওয়ার প্রস্তাব দেন। এদিকে শুনানিতে আদালত বলেন, গণমাধ্যম গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। 5 দিন কাটিয়েছেন কারাগারে। রোববার বিকেল 4:20 কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে এলেন সাংবাদিক রোজিনা ইসলাম। এ সময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান তার সহকর্মী ও পরিবারের সদস্যরা। কারামুক্ত হয়ে গণমাধ্যম কর্মী ও দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রোজিনা। এর আগে রোববার সকালে আদালতের কার্যক্রমের শুরুতেই রাষ্ট্রপক্ষ রোজিনাকে জামিন দেওয়ার প্রস্তাব দেয়। শর্ত দেয়া হয় পাসপোর্ট জমা দেওয়ার। এতে সম্মত হন আসামিপক্ষ। পরে 5,000 টাকা মুচলেকায় জামিন দেন আদালত। পর্যবেক্ষণে আদালত গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। ইসলামের বিরুদ্ধে যে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ, তারপরেও আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের ব্যাপারে আমরা কনসিডার করার কথা বলেছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সেখানে স্বচ্ছতার সাথে কাজ করা, এটা প্রত্যেকের দায়িত্ব। ম্যাজিস্ট্রেট মহোদয় এই অবজারভেশনটা উনি দিয়েছেন।
এ সময় আসামিপক্ষ বলেন, রোজিনার সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। কন্ডিশনাল বেল ইজ নট এ বেল ইন দি আই অফ ল। রাষ্ট্রপক্ষ থেকে দাখিলকৃত ডকুমেন্টস আমরা আইনানুগ প্রক্রিয়ায় উত্তোলন করে অতঃপর আইনানুগ প্রক্রিয়ায় এই মামলার ন্যায় বিচারের স্বার্থে যা করা দরকার আমরা সেই প্রক্রিয়া শুরু করব। রোজিনার পরিবার ও প্রথম আলোর পক্ষ থেকে আবারও দাবি জানানো হয় মামলা প্রত্যাহারের। তার অবস্থা খুবই খারাপ, তার 7-8টা রোগে সে অসুস্থ। এই মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেওয়া হোক এবং যে ক্ষত হয়েছে এটা তো আর ডাক্তার সারবে না, কিন্তু ক্ষতটা উপশমের জন্য সরকারের রাজনৈতিকভাবে উদ্যোগী হওয়া উচিত। গত 17 মে তথ্য সংগ্রহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে হেনস্থার শিকার হন রোজিনা ইসলাম। পরে গুরুত্বপূর্ণ তথ্য চুরির অপরাধে 100 বছরের পুরনো অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ার বলে মনে করেন আইনমন্ত্রী। এ মামলার তদন্ত যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের পাশাপাশি সবাইকে আইন মেনে চলতে হবে মন্তব্য করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নিরপেক্ষ তদন্তের বিষয়ে তিনি সচেষ্ট। আদালতে যখন স্বজন ও সহকর্মীরা সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আদেশের অপেক্ষায়, তখন এ বিষয়ে কথা বলতে রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করছিলেন সাংবাদিক নেতারা। বৈঠক শেষ হতে না হতেই জানা যায় জামিন পেয়েছেন রোজিনা। মামলা প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তার কিছু করার নেই। মামলা প্রত্যাহার করার দায়িত্ব কিন্তু আইন মন্ত্রণালয়ের না। মামলা প্রত্যাহার করার দায়িত্ব হচ্ছে যারা মামলা করেছেন, আর অন্যটা হচ্ছে যে হোম মিনিস্ট্রি। মামলার তদন্ত করে যদি কেউ নির্দোষ হয় বা দোষী হয়, তাহলে আমার বিশ্বাস আপনারা সেই তদন্তের উপরে আস্থা রাখবেন। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী জানান, রোজিনার সাথে কোনো অন্যায় আচরণ করা হয়ে থাকলে তা হবে অগ্রহণযোগ্য, নিন্দনীয়। মামলাটা ডিবিতে গেছে, সুতরাং তদন্তের মাধ্যমে যাতে সত্যটা বেরিয়ে আসে কি ঘটেছিল, এবং তার সাথে কোনো অন্যায় আচরণ করা হলে সেটিও তদন্তে আসবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আমরা আশা করব যে এই ধরনের সিচুয়েশন হবে না। সুরক্ষা আইন, গণমাধ্যম কর্মী আইন এবং ডিজিটাল আইনটি সাংবাদিকদের বেলায় অপব্যবহার করা হবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে হওয়া বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 5 সাংবাদিক সংগঠনের নেতারা মন্ত্রীদের সাথে বৈঠক করেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের দুর্যোগ মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে স্যাটেলাইটের মাধ্যমে আরও শক্তিশালী পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন স্থানে নির্মিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 225টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সমুদ্র সংলগ্ন বদ্বীপ হওয়ায় ছোট্ট এই ভূখণ্ড প্রায় আক্রান্ত হয় বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে। করোনা মহামারীতেও গেল বছর আমপানের আঘাত সয়েছে দেশ। আগাম প্রস্তুতি আর সতর্কতায় দুর্যোগে ঝুঁকি কমিয়ে বিশ্বে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে এমন দুর্যোগ সহনীয় পর্যায়ে এনে জানমালের ক্ষতি কমাতে এবার একযোগে দেশব্যাপী 225টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 50টি মুজিব কিলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করছি। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র, 5টি মুজিব কিল্লার উদ্বোধন এবং 50টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে মানুষের সচেতনতার পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে কোনো দুর্যোগ আসলে তার পূর্বেই যেন আমরা পূর্বাভাসটা দিতে পারি। আমাদের স্যাটেলাইটের মাধ্যমে সেই পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাটাও আমরা করব। কিছুটা আমরা করতে পারি, কিন্তু আমাদের যে বিশাল সমুদ্রসীমা সম্পূর্ণটা যাতে আমরা করতে পারি তার জন্য ব্যবস্থা আমরা নেব। সব দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জানান, ঘূর্ণিঝড় ইয়াস থেকে রক্ষা পেতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। আর তাছাড়া বাংলাদেশে তো মাঝে মাঝে মনুষ্য সৃষ্ট দুর্যোগও আসে, তো সবই মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, আর সেটা কেবল তৈরি হচ্ছে, কত দূর যাবে এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকে জানতে পারি, আর সে বিষয়ে যথেষ্ট সতর্কতা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি। পরে অনলাইনে সংযুক্ত নোয়াখালীর সুবর্ণচর, বরিশালের উজিরপুর এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তৃণমূলের মানুষের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী বুধবার উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। এরই মধ্যে সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াস অনেকটা আম্পানের মতোই, তবে এখন পর্যন্ত সুপার সাইক্লোনের সম্ভাবনা নেই। এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানবে ভারতের পশ্চিমবঙ্গে। এরপরই বাংলাদেশে ঝুঁকিতে আছে খুলনা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চল। মঙ্গলবার এটা তীব্র থেকে অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা আশা করছি বুধবার অর্থাৎ 26 তারিখ বিকেল অথবা সন্ধ্যা নাগাদ এটা উপকূলের কাছাকাছি, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। এবং এটা এ পর্যন্ত আমাদের যে অ্যানালাইসিস আছে, আমাদের যে বিভিন্ন মডেলের যে আমরা অ্যানালাইসিস করছি, এতে দেখা যাচ্ছে যে মেন বডিটা ওয়েস্ট বেঙ্গল দিকে বেশি দেখা যাচ্ছে, সারাউন্ডিং বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা রিজন, আর অন্য পাশে হচ্ছে আপনার উত্তর উড়িষ্যার দিকে কিছু বডি পাবে। সোমবার সন্ধ্যা থেকে পরদিন সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নিতে পারে বলে পূর্বাভাস রয়েছে। গতকাল যে লঘুচাপ ছিল রাত্রিতে ওটা সুস্পষ্ট লঘুচাপ হয়েছে। আমরা আশা করছি হয়তো আগামীকাল দিয়ে এটা সাইক্লোন রূপ নেবে, সেই সময় নাম ধারণ করবে, ইয়াস নাম ধারণ করবে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার থেকে দাবদাহের তীব্রতা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরশুদিন টেম্পারেচার অনেকটা আমাদের নর্মাল কন্ডিশনে চলে আসবে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর দুই প্রান্তে ভাঙা থেকে মাও পর্যন্ত প্রায় 49 ভাগ রেল অবকাঠামো নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই অংশের অগ্রগতি 66 ভাগ। প্রকল্প পরিচালক বলছেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই এই অংশে রেল চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। আস্তে আস্তে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন দরজায় কড়া নাড়ছে। অপেক্ষায় দিন গুনছেন ভাগ্য পরিবর্তনের। ট্রেনে করে স্লিপার উঠানো হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ সেতুতে, বসানো হচ্ছে রেল স্লিপার। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সাথে 5.25 কিলোমিটার রেল সংযোগ সেতুর কাজ শেষ পর্যায়ে। দুই প্রান্তে রেল সংযোগ সেতুর পরিবর্তন হওয়া অংশটুকু নতুন নকশা অনুযায়ী বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তৈরি হওয়া রেল লাইনের অবকাঠামোতে ফিনিশিংয়ের কাজ চলছে। করোনার লকডাউনেও পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। করোনার ভিতরেও যে আমরা এই পরিস্থিতিতে কাজ করছি, হরদম কাজ চলতেছে, তাতে কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে মনে হবে যে না, পদ্মা সেতুতে কাজ করছি, অনেকটা গর্বের বিষয়। পদ্মা সেতুর নিচতলায় 1312টি রেলওয়ে স্ট্যান্ডারের মধ্যে বসে গেছে 1200টি, আর 2959টি রেলওয়ে স্ল্যাবের 2684টি বসে গেছে। বাকি মাত্র 9% কাজ এবং গ্যাস লাইন স্থাপনের পরই মূল সেতুতে রেল লাইন তৈরির জন্য রেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। 2022 সালের জুনের মধ্যেই পদ্মা সেতুতে যানবাহন ও রেলপথ চলাচলের আশা কর্তৃপক্ষের। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা রেলওয়ের কাছে আগামী বছর রেলওয়ে ট্র্যাক বসানোর জন্য হ্যান্ডওভার করব। পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাদের নির্ধারিত সময়ে আমরা পদ্মা সেতুতে কাজ, রেল ট্র্যাক বসানোর কাজ শুরু করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য 172 কিলোমিটার। তবে ঢাকা মাওয়া অংশের কাজ শেষ হবে 2024 সালের মধ্যে। ফরিদপুরে ভাঙা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত রেলের অবকাঠামো সম্পন্ন প্রায়। আগামী জুন থেকে রেলওয়ে ট্র্যাক স্থাপনের কাজ শুরু হবে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সরকারি বিধিনিষেধ অমান্য করে কক্সবাজারে লকডাউন হওয়া 5টি ক্যাম্পের রোহিঙ্গারা বাইরে চলাচল করায় স্থানীয়দের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় সেখানকার রোহিঙ্গারা নানা অজুহাতে লোকালয়ে চলে আসছেন। তবে এখন থেকে লকডাউন করা ক্যাম্পে চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালং বাজার, নানা ধরনের শাকসবজি ও ফলমূল বিক্রি হয় এই বাজারে, যা কেনাকাটায় ব্যস্ত শত শত মানুষ। কিন্তু কেউ মানছেন না স্বাস্থ্যবিধি, ব্যবহার করছেন না মাস্ক। ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্থানীয় লোকজনের পাশাপাশি রয়েছে রোহিঙ্গারাও। লকডাউন করা ক্যাম্প থেকে বের হয়ে এসে অনেক রোহিঙ্গা বসেছেন ফলের পাশাপাশি বিক্রি করছেন পান বা শাকসবজি। করোনার সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউন করা হয়েছে উখিয়ার 4টি ও টেকনাফের একটি ক্যাম্প। এসব ক্যাম্পে কড়া পাহারা থাকলেও নানা উপায়ে ক্যাম্প ছেড়ে বের হয়ে আসছেন রোহিঙ্গারা। কেউ লুকিয়ে গেট পার হচ্ছেন, আবার কেউ কেউ সহজে চেকপোস্ট অতিক্রম করে বের হয়ে আসছেন। এতে স্থানীয়দের মধ্যে করোনা নিয়ে বিরাজ করছে চরম আতঙ্ক। কেউ মাস্ক ব্যবহার করে না, কেউ দূরত্ব বজায় রাখে না। এই রোহিঙ্গারা দেওয়া আমাদের সাথে মিশে যাচ্ছে, তাও আমরা তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এই সচেতনতা সৃষ্টি করাই হবে তার মূল লক্ষ্য। সেটি প্রশাসনকে বাস্তবায়নে আরও কঠোর হতে হবে। তবে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের কর্মকর্তা জানালেন, সংক্রমণ রোধে লকডাউন করা ক্যাম্পে রোহিঙ্গাদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তারা যেন এই লকডাউনের যে বিধিমালা এগুলো যেন তারা মানেন এবং তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সে লক্ষ্যে আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে করোনায় আক্রান্ত হয়েছেন 906 জন রোহিঙ্গা, আর মারা গেছেন 13 জন। রোহিঙ্গা আশ্রয় শিবিরে দিন দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, যার কারণে ঝুঁকিতে পড়ছে স্থানীয়দের জীবনও। তাই দ্রুত স্থানীয় জনগোষ্ঠী এবং রোহিঙ্গাদের জাতিসংঘের মাধ্যমে ভ্যাকসিনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনায় হাটবাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় এবছর রাজশাহী থেকে অনলাইনে আমের বেচাকেনা বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, এক্ষেত্রে মানা হচ্ছে না প্রশাসনের নির্ধারিত আম নামানোর সময়সীমা। ফল গবেষকদের মতে বিক্রেতাদের এমন আচরণ নষ্ট করবে রাজশাহীর আমের সুনাম। নিয়মের ব্যত্যয় হলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে আম। জেলার 18,000 হেক্টরের আম বাগান থেকে নেমেছে অনেকটা জাতবিহীন গুটি আম। আস্তে আস্তে পরিপক্ক হয়ে উঠছে গোপালভোগ, মোহনভোগ, হিমসাগর, ক্ষীরসাপাতের মতো জনপ্রিয় সুস্বাদু জাতের আম। এছাড়া 6 জুন ল্যাংড়া, 15 জুন আমরুপালি ও ফজলি আম নামবে। তবে অনলাইনে বিক্রেতারা চটকদার বিজ্ঞাপনে নির্ধারিত সময়ের মাসখানেক আগেই জনপ্রিয় জাতের আম দেবার প্রতিশ্রুতি দিচ্ছে ক্রেতাদের। তাতে করোনায় হাটবাজারে আসতে না পারা দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা পড়ছেন বিপাকে। বিভ্রান্তিতে আমের প্রকৃত বিক্রেতারাও। ফেসবুকে রাজশাহীর আম পেজ দিয়ে অনেকে আম বিক্রি করছে, আর সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অফার চলে। ফেসবুকে দেখলাম অনেক পেজই রাজশাহীর হিমসাগর, গোপালভোগের অর্ডার করেছে, আমরাও তাই রাজশাহীতে আমের অর্ডার করেছি। বিভিন্ন পেজে দেখলাম ন্যাংরা, হিমসাগর সহ আরো অনেক আমের অর্ডার নিচ্ছে। তো এবং মজার বিষয় হলো তারা অনেক কম দামে আমগুলো দিচ্ছে। এই অবস্থায় রাজশাহীর আমের সুনাম রক্ষায় অনলাইন বিক্রেতাদের মনিটরিং এর আওতায় আনার পরামর্শ এই ফল গবেষকের। অনলাইনে যারা দেন তাদেরও মনিটরিংয়ের আওতায় থাকা দরকার, তা না হলে রাজশাহীর যে সুনাম কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। অবশ্য জেলা প্রশাসন বলছে, পরিপক্কতার আগে আম বিক্রি করা হলে হাটবাজারের মতো অনলাইন বিক্রেতাদেরও আইনের আওতায় নেওয়া হবে। যদি আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে যে অনলাইনের মাধ্যমে তারা ম্যাচিউরড হওয়ার অ্যাবনর্মাল আগে একটা যৌক্তিক সময়ের অনেক আগেই তারা বিভিন্ন জায়গায় আম বিক্রি করছে, তাহলে এটা আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। চলতি মৌসুমে রাজশাহীর বাগান থেকে সোয়া 2 লাখ মেট্রিক টন আমের উৎপাদন আশা করছে কৃষি বিভাগ। রাজশাহীর বাগানগুলো থেকে নির্ধারিত সময়ের আগে আম নামানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এই কার্যক্রমকে বাস্তবায়ন করতে গেলে বিক্রেতার পাশাপাশি ভোক্তাকেও অধিক সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বছরের পর বছর কাঁচামরিচের ন্যায্য দাম পেলেও এবার বাম্পার ফলনে লাভের মুখ দেখছেন না মানিকগঞ্জের মরিচ চাষিরা। লকডাউনে পাইকার না আসা সহ বিদেশে এলসি বন্ধ থাকায় এবার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা।
তাই ভরা মৌসুমে কাঁচা মরিচ রফতানির দাবি কৃষকের। স্থানীয় কৃষি বিভাগ বলছেন, এখন মরিচ রপ্তানি করলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষক। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যতদূর চোখ যায় কেবলই সবুজের সমারোহ। মাঠ জুড়ে সবুজের ফাঁকে ফাঁকে দোল খাচ্ছে লাল হলুদ রঙের পাকা আর আধা পাকা মরিচও। মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর, ঘেউর ও দৌলতপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে বিন্দুজাতের মরিচ তোলার উৎসব। বাম্পার ফলন হলেও এবার করোনা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, কুয়েত ও বাহরাইন সহ বিভিন্ন দেশে রপ্তানি বন্ধ। এছাড়াও দেশের দূর দূরান্ত থেকে আসতে পারছেন না পাইকাররা। এতে দাম পড়ে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন চাষিরা। মরিচের দাম তো একদম কম, প্রচুর ফলন হচ্ছে, কিন্তু আমরা কৃষকরা যারা আছি আমরা তো পয়সা পাইতেছি না। যখন লকডাউন ছিল না তখন মরিচ বিক্রি হয়েছে 30 টাকা 35 টাকা, আর এখন মরিচ বিক্রি হইতেছে 10 থেকে 15 টাকা। এক গাছে 1 কেজি 1.5 কেজি মরিচ হইতেছে, কিন্তু আমরা অনেক কষ্ট করতেছি, আমরা টাকা পাইতেছি না। অনেক টাকা খরচ হয় একটা গাছের পথে, কিন্তু আমরা তো ওই তুলনায় মরিচের দাম পাইতেছি না। স্থানীয় কৃষি কর্মকর্তার মতে এ সময় কাঁচামরিচ রপ্তানি করতে পারলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষক। এই মরিচ যদি আগে মধ্যপ্রাচ্যে যেত, এখন মধ্যপ্রাচ্যে যাওয়াটা লকডাউনের কারণে মনে হয় বন্ধ, কিন্তু যদি মধ্যপ্রাচ্যে আবার পূর্বের ন্যায় যায়, মরিচটা রপ্তানি করা যায়, তাহলে এলাকার চাষিরা উপকৃত হইবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসই কাঁচামরিচের ভরা মৌসুম। জেলায় এবার 4000 হেক্টর জমিতে 6605 মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। ধান বেচাকেনা জমজমাট দিনাজপুরের হাট বাজারে। পাশাপাশি ধানের ভালো দামও পাচ্ছেন কৃষক, তাই সরকারের ঘরে দিতে অনীহা তাদের। বেসরকারিভাবে দাম বেশি পাওয়ায় এবার সরকারের ধান সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা ব্যর্থ হওয়ার আশঙ্কা কৃষি বিভাগের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুর সদরের রানীগঞ্জ হাট রোববার সকাল থেকেই জমজমাট। চিকন ধান মন প্রতি বিক্রি হচ্ছে 900 থেকে 1050 টাকায়, আর 28, 29 ও 16 মোটা ধান মন প্রতি 800 থেকে 900 টাকায় বিক্রি হয় খুশি কৃষকেরা। এরকম যদি দাম থাকে, আরও যদি একটু বেশি বেশি হয়, তাহলে আমরা অনেক লাভবান হই। সরকারকে আবেদন জানাবো যাতে করে আমাদের এই ধানের ন্যায্য মূল্য পায়। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চালের দাম বেশি না পেলে বাড়তি দামে ধান কিনে লাভ হবে না তাদের। এখন আমাদের যদি 2 টাকা বাড়ে, আর কি 2 টাকা বাড়বে, তাছাড়া আমাদের এখন যেই পত্তায় কিনতেছি সেই পত্তায় আমাদের লাভ হবে না। খাদ্য বিভাগের তথ্য মতে জেলার 13 উপজেলায় 21,064 মেট্রিক টন ধান এবং 91,082 মেট্রিক টন চাল কেনার কথা রয়েছে সরকারের। নওগাঁতেও স্থানীয় হাটবাজারে দাম বাড়ায় সরকারি গুদামে ধান দিতে নারাজ কৃষকেরা। এতে ধান সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা ব্যর্থ হবার আশঙ্কায় খাদ্য বিভাগ। খাদ্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে 27 টাকা কেজিতে 25,697 মেট্রিক টন ধান ও ব্যবসায়ীদের কাছ থেকে 40 টাকা কেজিতে 49,261 মেট্রিক টন চাল কেনার কথা রয়েছে। আগামী 28 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 49 দিন পর কাল চালু হচ্ছে দূরপাল্লার বাস। চলবে লঞ্চ, ট্রেনও। নিতে হবে অর্ধেক যাত্রী। খাওয়া যাবে রেস্তোরাঁয় বসেও। 30 মে পর্যন্ত লকডাউন। করোনায় 28 জনের মৃত্যু। 5 দিন পর কারামুক্ত সাংবাদিক রোজিনা ইসলাম। পাসপোর্ট জমার শর্তে জামিন। মামলা প্রত্যাহারের সময় এখনই নয়, মত 2 মন্ত্রীর। এবং ভৌগোলিক কারণে বারবার বাংলাদেশে আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগ। ইয়াস মোকাবেলায় প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।